হ্যালো সবাইকে। আজকে আমি আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের যে চ্যাপ্টারটি আছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা, সেই চ্যাপ্টারটি থেকে যে 50টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আছে সেইগুলো সম্পর্কে মূলত। তো দেরি না করে আলোচনাটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হলো, নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী? নিরাপত্তাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা আর একটি হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। 2 নম্বর প্রশ্ন হলো, একটি জাতির নিরাপত্তা বজায় থাকে যখন তাকে যুদ্ধ এড়াতে তার বৈধ স্বার্থকে বিসর্জন দিতে হয় না এবং যদি চ্যালেঞ্জ করা হয় যুদ্ধের মাধ্যমে সেগুলি বজায় রাখতে সক্ষম হয়। এই উক্তিটি কে করেছেন? ওয়াল্টার লিপম্যান। প্রথাগত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটির প্রধানত কার সুরক্ষার উপর জোর দেয়? রাষ্ট্রের সীমানা এবং সার্বভৌমত্বের। কারণ প্রথাগত নিরাপত্তা সম্পর্কে আমরা জানি, প্রথাগত নিরাপত্তা শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে আবর্তিত আছে, কিন্তু অপ্রথাগত নিরাপত্তা যেটি আছে সেটি রাষ্ট্রের বাইরে গিয়ে মূলত কাজ করে। তারপরে 4 নম্বর প্রশ্ন, মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটির ধারণাটি প্রথম কত সালে বিশ্বস্তরে পরিচিতি লাভ করে? সেটা হচ্ছে 1994 সালে। 5 নম্বর প্রশ্ন হলো, বহি নিরাপত্তা বা এক্সটার্নাল সিকিউরিটি বলতে কি বোঝায়? বিদেশি আক্রমণ প্রতিরোধ। ট্র্যাডিশনাল সিকিউরিটি বলতে যেখানে রাষ্ট্রের মধ্যেকার যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাকে বোঝায়, এবং এক্সটার্নাল সিকিউরিটি বা বাহ্যিক যে নিরাপত্তা আছে সেটা বলতে বোঝায় আমাদের যে বিদেশি আক্রমণ, যদি অন্য একটি দেশের উপরে অন্য দেশের আক্রমণ হয় তাহলে সেইটাকে আমরা এক্সটার্নাল সিকিউরিটির আন্ডারে ফেলবো। তারপরে যৌথ নিরাপত্তা বা কালেকটিভ সিকিউরিটি ব্যবস্থার মূল মন্ত্রটি কি? একজনের উপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। যদি এটা উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে আমরা সাউথ এশিয়ার দেশে থাকি, আমরা ভারতে থাকি, এবং যদি ভারতের এটা নিয়ম আছে যে হচ্ছে যদি ভারতের বা এশিয়ার কোনো দেশের উপর আক্রমণ হয় তাহলে সাউথ এশিয়ার সব দেশ গিয়ে সেই দেশকে বাঁচাতে যাবে আর কি। সেইটাকে বলা হয় যৌথ নিরাপত্তা। মানে উদাহরণ দিয়ে বলা যায়, যদি আমার পাশের বাড়িতে কোনো আক্রমণ আসে অন্য কোনো প্রতিবেশী থেকে এবং পাশের বাড়ি আমাদের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে আমরা তাকে বাঁচাতে যাব আর কি। এটাকে আমরা কালেকটিভ সিকিউরিটি বলছি। জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি হ্যারল্ড ল্যাসওয়েল করেছেন। তারপরে 8 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কোন ধরনের নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে? অপ্রথাগত নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে। তারপরে WHO মূলত কিসের উপর কাজ করে? বিশ্ব স্বাস্থ্য, আমরা জানি WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো এটি হেলথের উপরই কাজ করবে। ভারতের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি কোনটি? জাতীয় নিরাপত্তা পরিষদ বা NSC। জাতীয় নিরাপত্তা বস্তুনিষ্ঠভাবে অর্জিত মূল্যবোধের প্রতি হুমকির অনুপস্থিতি এবং বিষয়গতভাবে এই ধরনের মূল্যবোধগুলি আক্রান্ত হতে পারে এমন ভয়ের অনুপস্থিতি। এই উক্তিটি কে করেছেন? আর্নাল্ড উলফার্স। সাইবার নিরাপত্তা বর্তমানে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? ডিজিটাল তথ্য ও পরিকাঠামো রক্ষার জন্য। ডিজিটাল তথ্য মানে এখন সব কিছু AI এর যুগ, এখন সব কিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। তো সেরকমভাবে কিছু হ্যাকার আছে, কিছু সাইবার সিকিউরিটির যারা অপব্যবহার করছে, সেইটাকে রোধ করার জন্য আমাদের সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের সরকার দ্বারা বিভিন্ন ধরনের কার্য প্রণয়ন করা হচ্ছে যাতে সাইবার সিকিউরিটি বজায় থাকে আর কি। তারপরে 13 নম্বর প্রশ্ন, জাতীয় নিরাপত্তা হলো একটি জাতির অখণ্ডতা এবং ভূখণ্ড সংরক্ষণের ক্ষমতা। এছাড়াও জাতির প্রকৃতি, প্রতিষ্ঠান এবং সুশাসন রক্ষা করা এবং সীমান্ত নিয়ন্ত্রণ করার জন্য বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। এই উক্তিটি কে করেছেন? হ্যারল্ড ব্রাউন। সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব পালন করে। মানে কোন পরিষদ? সম্মিলিত জাতিপুঞ্জের কোন পরিষদ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করে? সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল নামের যে কাউন্সিল আছে সেটি হচ্ছে আমাদের নিরাপত্তা বজায় রাখে। তারপরে ভারতের জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? 4 মার্চ। তারপরে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তারপরে 17 নম্বর প্রশ্ন, ইন্টারনাল সিকিউরিটি বলতে কি বোঝায়? রাষ্ট্রের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা। তারপরে সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য UNO বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সংস্থা কোনটি? এটি হচ্ছে CTC, ইউনাইটেড নেশন কাউন্টার টেররিজম কমিটি।
তারপরে সমুদ্র নিরাপত্তা কোন নিরাপত্তার অংশ? সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তার অংশ। বিশ্ব শান্তি দিবস কবে পালিত হয়? 21শে সেপ্টেম্বর। তারপরে UNFCCC কিসের কাজ করে? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ রক্ষার কাজ করে। তারপরে পরিবেশ রক্ষায় রিও সম্মেলন বা আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন যাই বলো না কেন, এটা রিওতে যেহেতু হয়েছিল, রিও ডি জেনেরিওতে, তাই জন্য এটাকে রিও সম্মেলন বলা হচ্ছে। তো এই সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1992 সালে। তারপরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা MDG শুরু হয় কবে? 2000 সালে। এটা হচ্ছে 2000 থেকে 2015 পর্যন্ত হয় এবং তারপরে আসে SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা আমাদের 2030 সালে, মানে 2015 থেকে 2030 সাল পর্যন্ত আছে। আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা এসেছিল সেটা হচ্ছে 2000 থেকে 2015 সাল পর্যন্ত ছিল। তারপরে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? শান্তিরক্ষা বাহিনী বা আমাদের যে সেনাবাহিনী আছে, আমাদের যে পিস কিপিং ফোর্স আছে প্রত্যেকটা রাষ্ট্রের, তারা হচ্ছে আমাদের নিরাপত্তা বজায় রাখে। তারপরে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি স্বাক্ষরিত হয় কবে? 1968 সালে। কিয়োটো প্রোটোকল কোন বিষয় সম্পর্কিত? গ্রিনহাউস নির্গমন যাতে হ্রাস করা যায় সেটা সম্পর্কেই এই প্রোটোকলে বলা হয়। কারণ গ্রিনহাউস আমাদের পরিবেশকে ক্ষতি করছে এবং মানুষের জীবনযাপন খুবই দুর্বিষহ করে তুলছে, তাই গ্রিনহাউস নির্গমন যাতে কিভাবে হ্রাস করা যায় বা কমানো যায় সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের মাধ্যমে জানানো হয়। তারপরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রতিষ্ঠা হয় কবে? 1948 সালে। তারপরে 29 নম্বর প্রশ্ন, যৌথ নিরাপত্তা যেটা কালেকটিভ সিকিউরিটি যেটাকে বলে, সেই ধারণাটি প্রথম ব্যক্ত করেন কে? উড্রো উইলসন। WHO প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভায়। UN পিস কিপিং ফোর্স প্রথম মোতায়েন হয় কবে কোথায়? 1948 সালে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টে প্রথম হচ্ছে শান্তি রক্ষা বাহিনী পাঠানো হয়। UNDP এর পূর্ণরূপ কি? UNDPর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপরে 33 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক দিবস পালিত হয় 5ই জুন। গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি। পরিবেশ রক্ষায় মন্ট্রিয়াল প্রোটোকল গৃহীত হয় কবে? 1987 খ্রিস্টাব্দে বা সালে। তারপরে পারমাণবিক অস্ত্র রোধে কাজ করে কোন ট্রিটি বা কোন চুক্তি? সেটা হচ্ছে NPT বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। তারপরে 37 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোপ এর পূর্ণরূপ কি? কোপ মানে কনফারেন্স অফ পার্টিস, মানে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যখন গিয়ে মিলিত হয় একটা নির্দিষ্ট কোনো মিটিংয়ে, মানে UNFCCC মানে UNFCCC এর যে মিটিংটা আছে সেটাকে আমরা কোপ হিসেবে জানি। তারপরে UNCTC এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন কাউন্টার টেররিজম কমিটি। এই কোশ্চেনটা আগেও বোধহয় ছিল, এটা রিপিট হয়ে গেছে ভুল করে। উড্রো উইলসনের যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন কিসের মাধ্যমে? 14 দফা নীতি বা 14 পয়েন্ট যে প্ল্যান ছিল উড্রো উইলসন, তার এই নীতির মাধ্যমে যৌথ নিরাপত্তা বা কালেকটিভ সিকিউরিটির কথা ব্যক্ত করেন। কত খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়? সেটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। তারপরে একটি রাষ্ট্র যখন নিজের সীমানার অভ্যন্তরে কোনো বিদ্রোহী গোষ্ঠীর মোকাবিলা করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা বা প্রথাগত নিরাপত্তা, যেটাই বলো না কেন। যেটা ভিতরে হবে, যেটা দেশের মধ্যে হবে, সেটাকে আমরা অভ্যন্তরীণ বা প্রথাগত বা প্রচলিত যে কোনো ভাষায় ইউজ করতে পারি আর কি। জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের অন্যতম লক্ষ্য কী ছিল? কোনো সামরিক জোটে যোগ না দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রাখা। কার্গিল যুদ্ধ হয়েছিল কত সালে? 1999 সালে। তারপরে ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটি কি ছিল? স্মাইলিং বুদ্ধা, মানে এটা একটা প্রজেক্টের নাম যেটার নাম স্মাইলিং বুদ্ধা। ভারতও একটা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রকাশিত হয়, তো সেটা 1974 সালে রাজস্থানের পোখরানে হয়। এবং এই যে প্রজেক্টটা ছিল, ভারত এক জায়গায় হচ্ছে পরমাণু টেস্ট করে বা পরীক্ষা করে, সেটার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধা, এটা নাম দিয়েছে। তারপরে স্মাইলিং বুদ্ধা প্রকল্পটি সংগঠিত হয়েছিল কবে কোথায়? এটা 1974 সালে, যেটার নাম স্মাইলিং বুদ্ধা, সেটা হয়েছিল হচ্ছে রাজস্থানের পোখরানে। ভারত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত জোটের নাম হচ্ছে কোয়াড জোট। কোয়াড এর সদস্য রাষ্ট্রগুলি কে কে ছিল? ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বা USA। জাতিপুঞ্জের মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছে?
7টি উপাদান চিহ্নিত করেছে। তারপরে এবার একটা কলাম আছে, দুটো কলাম আছে, সেটা এই এই 49 আর 50-এর দাগের কোশ্চেন কলাম এ এবং কলাম বি দিয়ে, যেগুলো আমি পরপর উত্তর লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে 1974 সালে কি হয় প্রথম পারমাণবিক পরীক্ষা, কোন দেশের? ভারতের, যেটার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধা, যেটা হয়েছিল রাজস্থানের পোখরানে। তারপরে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা যেটা 1998-তে হয়েছিল, এটাও ভারতে হয়েছিল, এবং ভারতে এটাও নেপালে বলছি কেন, এটা হচ্ছে রাজস্থানেই হয়েছিল। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। তারপরে 2016 সালে উড়ি সন্ত্রাস হামলা, এটা হয়েছিল। তারপরে 50-এর দাগের প্রশ্নে যাই। এনটিপি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যেটার কথা বলছি, সেটার কাজ কি ছিল? পরমাণু অপপ্রসার রোধ করা, মানে নন প্রলিফারেশন। এই যে পরমাণু অস্ত্র আছে সেটা যাতে কোনো দেশের এগেনস্টে ইউজ না করে, প্রয়োগ না করে, সেটার একটা চুক্তি, সেটাকে এনটিপি বলা হয়। সল্ট ওয়ান চুক্তি, যেটা 1972 সালে হয়, এটা হয়েছিল হচ্ছে আমেরিকা এবং ইউএসএসআর এর মধ্যে, মানে তখনকার দিনের সোভিয়েত ইউনিয়ন, এখনকার দিনের যে রাশিয়া, সেই দুটি দেশের মধ্যে হয়েছিল ঠান্ডা লড়াইয়ের টাইমে। তো এটাকে কি বলা হয়? কৌশলগত অস্ত্র সীমিতকরণ, যাতে দুই দেশের অস্ত্র নিজেদের দিক থেকে কমিয়ে নেয়, কেউ একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়, সেইটার জন্য এই সল্ট ওয়ান চুক্তিটি হয়েছিল। তারপরে সিডাব্লিউসি মানে হচ্ছে কেমিক্যাল ওয়েপন কনভেনশন, এটা হচ্ছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ, মানে যে সমস্ত রাসায়নিক অস্ত্র ছিল দুই দেশের মধ্যে, সেইগুলো হচ্ছে মানে যাতে নিষ্ক্রিয় করা যায় বা হচ্ছে একে অপরের এগেনস্টে প্রয়োগ না করা হয়, সেটার কথা বলা হয়েছে। তারপরে বিডাব্লিউসি বা বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন, এটা হচ্ছে জৈব মারণাস্ত্র নিষিদ্ধকরণ, মানে এই যে 4টে আছে, এই 4টে সব কিছুই হচ্ছে সব যে পারমাণবিক অস্ত্র আছে সেইগুলো নিষিদ্ধ করারই কাজে লাগে আর কি। যদি এর ফুল ফর্মগুলো মনে রাখা যায় তাহলে বোঝা যাবে যে হচ্ছে এটার আসলে কাজ কী। থ্যাংক ইউ।